দাদা যেটা মনে হচ্ছে এখন পুরো লাতিন আমেরিকাটা মনে হয় ট্রাম্পের পকেটে এসে পড়বে। যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিছু অভিযোগের তকমা দিয়ে উঠায় নিয়ে আসবে রাত দুপুরে, এরপরে কলম্বিয়াকে হুমকি, তারপরে বলছে যে কিউবা কয়েকদিন পরে শুরু হয়ে যাবে। আপনার নিশ্চয় মনে আছে সেই ঘটনা আরব স্প্রিং এর কথা, ভয় দিয়ে রেজিম চেঞ্জ। এখন তো রেজিম চেঞ্জ না, সরাসরি প্রেসিডেন্টকে তুলে আনা হচ্ছে নিউ ইয়র্কে চা খাওয়ার জন্য। চাটা অবশ্য জেলখানায় খাবে, কিছু ওনাকে তো কোর্টে উঠানো হবে, সবকিছু ব্যাপার। এই যে সমগ্র বিষয়টা এখন দেখতেছি আমরা যে আলাপ করি এবং বিভিন্ন বিশ্ব মিডিয়ায় ইউক্রেন রাশিয়া এক করে পড়ে গেছে। কারণ এটা আবার ফোকাস হয়ে গেল, মানে একটা যুদ্ধ 4 বছরের দিকে যাচ্ছে, ওটা থামাতে থামাতে ট্রাম্প কাকু এদিকে লাতিন আমেরিকা তার অভিযান শুরু করলো। তার কি ইন্টারেস্টটা কমে গেল এখানে ইউক্রেনে, নাকি ওখানে প্রভাব বিস্তার সে করতে যাচ্ছে? আসলে যেটা মানে ইউএস এর যে ফরেন পলিসি বা ইউএস এর যেটা, এটা তো আসলে অনেক বেশি বিস্তৃত। এটা আসলে আপনি কোন ঘটনার কারণে উনি আসলে কোন ঘটনা করছেন এটা আসলে আর তারপর হচ্ছে ট্রাম্প কিন্তু ইউএস এর ডিপ্লোমেসি পলিসির বাইরে গিয়ে তার নিজস্ব একটা পলিসি আছে। এখন এখানে যেটা আসলে সবচাইতে বেশি কাকে আমার ইন্টারেস্টিং লেগেছে, আমি পিছনে করে শুরু করবো, এটা আসছি যে সেটা হচ্ছে উনি ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট তুলে নিয়ে আসার পরে উনি ব্যবসায়ীদেরকে ওখানে যাওয়ার জন্য মানে একটা ইনসিস্ট করা, সেটাকে আহ্বান জানানো, মানে এই জিনিসটা আমার কাছে খুব অবাক লেগেছে যে যখন একটা বিষয় হচ্ছে আপনি যুদ্ধ হয়ে যাচ্ছেন, তখন আপনি যেমন রাশিয়া ইউক্রেনের ব্যবসার কথা চিন্তা করবেন না, এটা হচ্ছে আপনার দৃশ্যত যেটা। এখন এটা দ্বারা আপনি কি বুঝতে চান পারবেন বা কি বোঝার আছে, সেটা হচ্ছে ট্রাম্প আসলে নিজে প্রথমে একজন ব্যবসায়ী, তারপর হচ্ছে প্রেসিডেন্ট, তারপর হচ্ছে বাদ বাকি হিসাব। এখন উনি ব্যবসাটাকে আসলে দেখছেন। আপনি খুব স্বাভাবিক একটা বিষয়, মানে পৃথিবীর কোথায় কোন দেশের নার্কোটিক্স নিয়ে মাদক নিয়ে ঝামেলা নাই, কোথায় এটা এতদিনের হিসাব। এবং কোন একটা দেশের প্রেসিডেন্টকে আপনি নার্কোটিক্স এর জন্য বা মাদক পাচার বা মাদক ইয়ের জন্য তুলে নিয়ে এটা আসলে সব আমেরিকানরা বিশ্বাস করে না। কারণ স্বৈরাচার হলে তার দেশের জনগণই ঠিক করবে। হ্যাঁ, এবার একটা আছে, আপনি তাহলে ওই স্বৈরাচার কোথায় নাই? আমি আরবের অনেক দেশে দেখছি বছরের পর বছর, মানে যুগের পর যুগ রয়ে যাচ্ছে, কিন্তু ওখানে কিন্তু আমেরিকার পশ্চিমাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে ওইটা স্বৈরাচার হবে, ওই জায়গায় কিন্তু আমেরিকানদের কোনো সমস্যা নেই। তাহলে স্বৈরাচার আসলে কোনো তকমাটা আসলে দেখেন তখন মাত্র যখন আপনি তার পক্ষে আছেন বা আপনি তার বিপক্ষে আছেন, তখনই আসলে এটার হিসাব হয়। এবং দুনিয়ার বিষয় হচ্ছে এখন নতুন স্বৈরাচাররা আসলে স্বৈরাচারের তকমা দিয়ে হচ্ছে না, কারণ ভেনেজুয়েলা, কিউবা এবং মেক্সিকো বা এই দেশগুলো লোকগুলো ওরা হচ্ছে কিছুটা আমাদের সমাজতান্ত্রিক ভাবধারার, এবং ওরা কিন্তু এই সরকারগুলোর বিরুদ্ধে জনসন্তোষ থাকবে, এটা অবশ্যই, কিন্তু চরম ভাবে জনসন্তোষ, যেটাকে আমরা ওদেরকে সরকার হটিয়ে দেওয়ার কথা বলতে পারি, সেই হটিয়ে দেওয়ার বিষয়টা কিন্তু এদের মধ্যে নেই। হ্যাঁ, যার ফলে হচ্ছে কি এই এখন নতুন তকমা নিয়ে আসে, যেহেতু স্বৈরাচারের তকমায় হচ্ছে না, সেটা এখন কিন্তু নার্কোটিক্স বা মাদক চোরাচালানের বা মাদক পাচারের এই অভিযোগটা এনে একটা রাষ্ট্র ক্ষমতার প্রধানকে তার দেশ থেকে তুলে নিয়ে আসছেন। এটাই হচ্ছে নতুন ধরনের একটা ডাইমেনশন আসছে। আপনি অনেকভাবে তুলতে পারেন স্বৈরাচার, এই যে আপনি আমেরিকাকে থ্রেট দিচ্ছেন, আমেরিকার সাথে এই করছেন, সবকিছু করতে পারেন, কিন্তু নতুন একটা ইয়ে আসছে, সেটা হচ্ছে মাদক। আর এই বিষয়টা সব আমেরিকানরা বিশ্বাস করে কিনা সেটা আসলে একটা দেখা বিষয়। কারণ হচ্ছে আপনার ভেনেজুয়েলায় যদি তেল না থাকতো মোটেও ইন্টারেস্ট থাকতো না ট্রাম্পের, মোটেও থাকতো না। ভেনেজুয়েলার তেলটা হচ্ছে ভেনেজুয়েলার বিপোর্ট। হ্যাঁ, ব্যারেল যেখানে আমরা বলছি এই বিপোর্টটা আসলে 200 অনেক বছর আগে, এবং এই আমার কাছে কেন যেন হচ্ছে এই তেলটা আরো গড়াবে, আসলে তেল গড়াবে। আপনার কাছে আমি ফেরত আসবো, তখন আপনি আমাকে বলবেন যে ভেনেজুয়েলার এখন কি হচ্ছে, জনগণ কি রিয়াকশন, তারপর আপনার এর মধ্যে কলম্বিয়া কিভাবে টার্গেট হলো, সবকিছু। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে আজকে আমি রয়েছি কাজল হায়দার, আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীরুল্লাহ চৌধুরী। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের একটু অনুরোধ, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানটার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানান। দাদা যেটা বলছিলাম যে আবার নতুন করে কলম্বিয়াকে হুমকি, তারপরে আপনার ওখানকার জনগণ, কলম্বিয়া না ভেনেজুয়েলার জনগণ এখন কি অবস্থায় আছে, তারা কি আপনার যেহেতু স্বৈরাচারকে, আমেরিকার কথা হচ্ছে স্বৈরাচারকে ধরে রেখেছে, তারা কি উৎসব পালন করছে না চুপ আছে, কি সিচুয়েশনটা কি সেখানে? আবার ভাইস প্রেসিডেন্ট কি দিবে, সেনাবাহিনী সম্ভবত তাদের এই কি দিছে। এখন বিষয়টা হচ্ছে ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি খুব মানে ঘোলাটে এবং গোলমেলে। এটা আসলে না আমেরিকার শতভাগ নিয়ন্ত্রণে, আবার না ভেনেজুয়েলার যে গভর্নমেন্ট তাদের শতভাগ নিয়ন্ত্রণে। আসলে এমন ভাবে আসলে ছো মেরে একজন প্রেসিডেন্টকে নিয়ে চলে যাওয়া,
এটা আসলে খুবই মানে এই বর্তমান বিশ্বের রাজনীতিতে বা ডিপ্লোমেসির ক্ষেত্রে আসলে এক ধরনের মানে আমরা কল্পনাই করতে পারি না। আর অতীতে অনেক কিছুই হয়েছে, এখন তো আমরা অনেক মডার্ন বা মডারেট কথাবার্তা বলি মডার্ন। এখন যেটা সমস্যা হয়ে গেছে ভেনেজুয়েলা মানুষের জন্য, ওরা আসলে দৃশ্য তো বুঝতে পারছে না যে আসলে ঘটনা আসলে কোথায় ঘটছে। এটা আসলে ব্যক্তিগতভাবে তারা উপলব্ধি তো করতেই পারছে না। সরকারের তরফ থেকে হয়তো আমরা দেখি যে 12 ঘন্টা আগেও কিন্তু উনি কিন্তু ভেনেজুয়েলা প্রেসিডেন্ট চীনের প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন, হুমকি দিচ্ছেন পারলে আমাকে ইয়ে করো। এই যে বুঝতে না পারা, এই যে একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে যাওয়া, এই যে একটা মানে একটা ঘোলাটে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা পরিস্থিতি। তাছাড়া আপনি যদি বলেন যে অনেকে বলছে, হ্যাঁ আমি দেখেছি একটা মুক্তি ফেলে দিচ্ছে, কিছু আগে ভাইরাল একটা ভিডিও দেখলাম, সাবেক প্রেসিডেন্টের মুক্তি ফেলে দিয়ে তাকে ওখানে কিছু উল্লাস, এই উল্লাসটা খুব সীমিত। আসলে যে বিশদ আকারে কোন উল্লাস হচ্ছে সেটা না, কারণ তারা বুঝতে পারছে না, তাদের ক্ষোভ আছে। স্বাভাবিকভাবে দেখুন একটা রেজিম যখন অনেকদিন থাকে মানুষের ক্ষোভ জন্ম নেয়, একটা সোসাইটি বিল্ড আপ হয় এই রেজিমের বিরুদ্ধে গিয়ে, একটা মতামত তৈরি হয়। কিন্তু এখানে কিন্তু এই সুযোগটা তারা থাকলেও দেখাতে পারছে না, কারণ তারা কিন্তু বুঝতে পারছে না আমেরিকা আসলে কি সরাসরি আরো পূর্ণাঙ্গ আক্রমণ চালিয়ে পুরো ভেনেজুয়েলা দখলে নেবে, না এইটার মধ্যে সরকারকে চাপে ফেলে তারা আরো সেই গভর্নমেন্টটাকে তাদের নিয়ন্ত্রণে রাখবে। এটা কিন্তু পরিষ্কার না। পরিষ্কার না এই কারণে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। এই ফ্যাক্টরের সাথে কিন্তু কোন না কোন ভাবে চীন জড়িত, এই ফ্যাক্টরের সাথে কোন না কোন রাশিয়া জড়িত, এই ফ্যাক্টরের সাথে মেক্সিকো জড়িত, কিউবা জড়িত, কলম্বিয়া জড়িত। এখন আপনি কিউবা কলম্বিয়াকে থ্রেট দিচ্ছেন যে আমিও একই রকম ভাবে তোমার প্রেসিডেন্টকে নিয়ে আসবো, একইভাবে তোমাদের রেজিম চেঞ্জ করব, কিন্তু চাইলেই সবকিছু দিনে দিনে হবে, চাইলেই সবকিছু করে ফেলতে পারবে, কিন্তু না। এখানে কিন্তু এখন আপনি কিছু করে বলছেন যে ইউক্রেন রাশিয়া থেকে আসলে দৃষ্টি সরে গেছে, বা ইউক্রেন রাশিয়া হয়তো সেই পরিমাণ পাচ্ছে না। বিষয়টা হচ্ছে এখন যে সবচেয়ে বড় যে ঝামেলা আমি যেটা দেখছি, এতদিন মধ্যে ল্যাটিন আমেরিকার মধ্যে কিন্তু আমরা এই ধরনের বাক্য বিনিময় দেখতাম, খুব ক্ষুদ্র বাক্য বিনিময়, একজনকে উত্তপ্ত বাক্য বিনিময় চলতো। কিন্তু এইভাবে তুলে নিয়ে এসে একটা প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে তাকে বিচারের সম্মুখীন করেন, এর পরবর্তী পরিস্থিতি কি হতে পারে, চীন এবং রাশিয়ার ভূমিকা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা কিন্তু এখন পর্যন্ত তারা সবাই নিন্দার মধ্যে এখনো রয়ে গেছে। কারণ হচ্ছে যে জিওপলিটিক্স এ সবাই হচ্ছে নিজের স্বার্থটা আগে দেখে। যখন পর্যন্ত আপনার গায়ে এসে না করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি রিঅ্যাক্ট করতেছেন না। তারপর আপনার যেটা আপনি বললেন যে অভ্যন্তরীণ অবস্থা, তারা আসলে বুঝতে পারছেন এখানে আসলে কতটুকু কি হবে, এখানে ট্রাম্পের নিজের রেজিম চালাবে নাকি পূর্ণ আবার সেনাবাহিনী। এখন আপনার কি মনে হয় না যে এই যে মাদুরোকে তুলে নিয়ে গেল, এখানে ভেনেজুয়েলায় মানে বা মাদুরোর মির জাফরের কিছু দেখা গেছে? দেখুন মির জাফরের একটা কোয়ালিটি হচ্ছে, বা আপনি কোন ক্ষেত্রে মির জাফর কোয়ালিটি পাবেন, সেটা হচ্ছে যুগে যুগে সব জায়গায় কিন্তু, এবং মির জাফরের কিভাবে থেকে যায়, কিভাবে সেটআপ থাকে, তাহলে লেগেছে থেকে থাকে, এবং তারাই হয়তো কি যোগাযোগ করে না, তাদেরকে নিয়োগ করা হয়, সেটা আসলে ভাবনার বিষয়। সেই বলতেছে আগস্ট মাস থেকে মাদুরের এবং আপনি সবচেয়ে অবাক হবেন যে আমরা সাধারণত ধরুন আমরা মানে আমাদের এখানে যতটা ফ্রি বলতে পারি, সেটা ধরেন মানে রাষ্ট্রীয় যে ভবনগুলো, সেটা হয়তো আমাদের বিভিন্ন আমরা গণতন্ত্র চর্চা বা আমাদের ফ্রি মিডিয়া অনেক কিছু কারণে আমরা এটা সবাই মোটামুটি জানি এইসব ভবনগুলোতে কি থাকে। কিন্তু এই ধরনের সমাজতান্ত্রিক দেশগুলোতে কিন্তু চুপ মানে কিছু রেখে চলা কবে বিষয় থাকে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কালকে এই বিষয়টার উপরে কিভাবে আক্রমণ চালিয়েছে, তাদের কিভাবে প্রস্তুতি, তারা একটি ঠিক দামি একটা ভবন তৈরি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রাসাদের ভবনের একটা দামি ভবনে তারা মহড়া দিয়েছে। তারা আমরা যেটাকে বলি যে কোনো ঘটনা করার আগে এইটাই হচ্ছে এই যে তারা যদি ওই ভবনটার 80% মিলিয়ে একটা ভবন তৈরি করতে পারে, তাহলে পরিস্থিতি মির জাফর বলেন এবং ইনফরমেশন পাস বলেন কোন জায়গায় থাকতে পারে। একটা ভবনের আপনি যদি 80% তৈরি করে যদি মহড়া চালাতে পারেন, মানে এটা কোন পর্যায়ে থাকতে পারে, সেটা আসলে মির জাফর তো শুধু মির জাফর না, কি পরিমাণ ইনফরমেশন পাস করেছে আপনি চিন্তা করে দেখতে পারেন। মানে এটা আমার কাছে গতকালকে কেমন মনে হচ্ছে তাদের একটা মানে ভেনেজুয়েলার পক্ষ থেকে বিশাল একটা অংশের একটা সাপোর্ট ছিল, এটা বিশেষ করে সেনাবাহিনীর একটা সাপোর্ট ছিল। আচ্ছা, আমি আসবো আপনার কাছে সর্বশেষ, তাকে আদালতে ফেডারেল আদালতে তোলা হচ্ছে, মাদুরের ভবিষ্যৎ কি হতে পারে এটা আপনি সংক্ষেপে বলুন, তার আগে আমরা একটু দর্শকদের কমেন্ট সেকশনে চলে যাই। আমাদের অনুষ্ঠানে আছে প্রথম দর্শক কিশোর আহমেদ, উনি লিখছেন ভেনেজুয়েলা জনগণের উচিত সর্বাত্মক গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়া এবং ট্রাম্পের বিরুদ্ধে কিছু একটা করা। ধন্যবাদ আপনাকে। দেবব্রত উনি লিখছেন স্বাধীনতার সার্বভৌমত্ব এই শব্দগুলো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির জন্য মুখস্থ করার বিষয়, আর সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কদের কাছে এটা একটা পরীক্ষা নিরীক্ষার বিষয়, আর সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়। আপনি খুব সুন্দর বিশ্লেষণ করেছেন, ধন্যবাদ আপনাকে। সেন্টু দাস উনি লিখছেন ইট ইজ ইম্পর্টেন্ট ফর হেডস অফ স্টেট অফ অল কান্ট্রি টু বি কেয়ারফুল। 2026 এর আগে ভালোই গেছে, কিন্তু 2026 মনে হচ্ছে অশুভ সংকেত।
সেই সংকেতটা আমরা 3 তারিখে দেখেছি। একটা যুদ্ধ বন্ধ না হতে হতে আরেকদিকে ল্যাটিন আমেরিকায় অশান্তি শুরু। ধন্যবাদ আপনাকে। রাহান কবির রাজু, উনি আমাদের একজন নিয়মিত শ্রোতা দর্শক, উনি কানাডা থেকে দেখেন। উনি লিখছেন, ট্রাম্প কি পুতিনকে তুলে নিয়ে যাবে কখনো? আসলে দুজনের বন্ধু, হয়তোবা আলাস্কার মতো আবার ডাক দিতে পারে কফি খাওয়ার জন্য। শীত তো পছন্দ। আমি যে জায়গায় শেষ করেছিলাম, এখন মাদুরের ভবিষ্যৎ কি? এমনকি সারা জীবন তাকে নির্বাসনে কাটাতে হবে, নাকি কোথাও ফেরত দেবে? না, ওনার সাথে তো আমার তো মনে হয় কোনো নেগোসিয়েশন আর হবে না। নেগোসিয়েশন আসলে হবে না। বিষয় হচ্ছে কারণ নেগোসিয়েশন করতে গেলে যে ঝামেলা আরো আগে করার সুযোগ ছিল, এখন আসলে যে তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে আসার পর আসলে এক ধরনের নেগোসিয়েশনে যাওয়াটার সুযোগ আসলে খুব একটা থাকে না। এখন দুই নম্বর বিষয় হচ্ছে যেটা তাকে আসলে কি করবে, তাকে আসলে কি করবে। আমার কাছে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, তাকে একটা দীর্ঘমেয়াদে তাকে আইনি প্রক্রিয়ায় বা মামলাটাকে আরো চলমান রেখে তাকে দীর্ঘমেয়াদী একটা হয়তো ইয়ে রাখবে এবং রাখবে এবং শেষ পর্যন্ত যেটা হতে পারে, শেষ পর্যন্ত গিয়ে তাকে হয়তো বা যেটা দেখা যাবে যে একটা নির্বাসনে পাঠানো, যে অপশনস গুলো খালি আছে, নির্বাসনে পাঠানো, একটা দীর্ঘমেয়াদী জেল, যাবজ্জীবনের বা জেল, এবং কোনো দেশ যদি নিতে চায় তাকে সেখানে শর্ত সাপেক্ষে আবার ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই বিষয়গুলো আসলে তারা সেখানে ক্ষেত্রে করতে পারে। এটা আসলে এখন বিষয়গুলো হচ্ছে, এই কেসটাও কিন্তু ট্রাম্পের জন্য মানে আগে ট্রাম্পকে আমরা কত যেতে দেখেছি, এইভাবে আসলে কোনো কিছু যুদ্ধ করে ধুমধাম দখল করার একটা ইয়ে ছিল, কারণ এই টার্মে এসে দেখলাম যে ওনার অ্যাটিটিউড গুলো অন্যরকম, মানে তার বন্ধুর প্রভাব পড়ছে, পুতিনের প্রভাব। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই যে ভেনেজুয়েলা, লাতিন আমেরিকার যে ইস্যুস গুলো, এগুলো কিন্তু খুব জটিল এবং এগুলা শুধু একপক্ষে শুনলে হবে না, এগুলো বিভিন্ন মাত্রা আছে, ডাইমেনশন আছে। এগুলো কিন্তু একদিনে ঘটনাটা ঘটেনি। আমরা জানি যে লাতিন আমেরিকা সবসময় মার্কিন বিরোধী এবং অভিবাসন নিয়ে সবসময় একটা সমস্যা আছে। আমেরিকা সবসময় তাদের প্রতি মাদকের একটা, অবশ্যই কলম্বিয়াতে মাদকের ইয়ে আছে, কিন্তু মাদক তো সুইডেনে পশ্চিমাতে সবচেয়ে বেশি হয়। তো সবকিছু মিলে পরিস্থিতিটা একদম ঘোলাটে হয়ে আছে। আমরা বিশ্ব সংযোগের তরফ থেকে এখানে দৃষ্টি রাখছি এবং প্রতিদিন আপনাদের এইসব বিষয় নিয়ে আপডেট জানাবো। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আজকের ভিডিও কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবেন, আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা আমাদের লিখে পাঠান। আর আমাদের এখানে যদি কিছু জানতে চান কমেন্টে লিখেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে আলোচনা করার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।